দর্শক, এইমাত্র আমি ট্রেন থেকে নেমে রেল সেতু পার হয়ে চলে আসলাম এই মহাসড়কে। এই মহাসড়ক থেকেই এখন আমি অটোযোগে চলে যাব সেই আমার গন্তব্য, যা দেখার জন্য গভীর আগ্রহে আমি ছিলাম, সেই হাজারদুয়ারি প্যালেস। এই হাজারদুয়ারি প্যালেস দেখব, আপনাদেরকে দেখাবো, ইতিহাস জানাবো। দর্শক, এ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, চলুন দেখি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার যুগীপাড়া ইউনিয়নের বিলকুচ্ছা গ্রামে। এই সেই গ্রাম, যে গ্রামেই রয়েছে ঐতিহাসিক একটি হাজারদুয়ারি জমিদার বাড়ি। দর্শক, আজ আপনাদেরকে এই হাজারদুয়ারি জমিদার বাড়ির ভিডিও চিত্র দেখাবো এবং জানাবো ইতিহাস। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই হাজারদুয়ারি জমিদার বাড়ির ইতিহাস এবং ভিডিও চিত্র। দর্শক, আপনারা দেখছেন সেই বিখ্যাত বাংলাদেশেরই হাজারদুয়ারি প্রাসাদটি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের কথা আমরা অনেকেই শুনেছি, অনেকে দেখেওছি। একটি ভবনে আছে হাজারটি দরজা। রাজা বাদশাহ বা বড় মাপের কোনো জমিদার ছাড়া এমন প্রাসাদ বানাবার ক্ষমতা কয়জনেরই বা আছে? কিন্তু বাংলাদেশেও যে এরকম একটি হাজার দরজার প্রাসাদ বা বাড়ি আছে, সেই কথাটা আমরা এখন পর্যন্ত জানি না। দর্শক, সেই কাঠামোটি এখনো দাঁড়িয়ে রয়েছে রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুচ্ছা গ্রামে। দর্শক, এই জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থাপনা, যা স্থানীয়ভাবে হাজারদুয়ারি রাজবাড়িও নামেও পরিচিত এবং একটি আভিজাত্যের প্রতীক হিসাবে এখনো দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভগ্নদশা নিয়ে যে দাঁড়িয়ে আছে এই ভবনটি, পুরনো ইটের দেওয়ালে অসংখ্য পরগাছা, ঘরের ভিতরে নেই কোনো কপাট। বর্তমানে অযত্ন ও অবহেলায় এর জৌলুস কমে আসছে, তবুও কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে সেই বাগমারা উপজেলার হাজারদুয়ারি প্রাসাদটি। রাজশাহী জেলার সর্বপূর্বের উপজেলা বাগমারা, তার পরেই নাটোর জেলার শুরু। মোগল সাম্রাজ্য চলার সময়ে অঞ্চলটি ছিল আত্রাই পরগনার অধীনে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি স্বতন্ত্র হয়ে যায়। এই বাগমারা উপজেলাতেই নির্মিত হয়েছিল আমাদের দেশের একমাত্র হাজারদুয়ারি প্রাসাদ। বীরকুচ্ছা হাজারদুয়ারি জমিদার বাড়ি নামেও পরিচিত এই বিখ্যাত প্রাসাদটি। আত্রাইয়ের জমিদার ছিলেন রাজা গোপাল ধাম। কোনো পুত্র সন্তান ছিল না তার, ছিল কেবল একটি কন্যা। তার নাম ছিল প্রভাতীবালা। প্রভাতী দেখতে যেমন সুন্দরী, তেমনি ধর্মকর্ম, লেখাপড়া ও শিল্প সাহিত্যে ছিলেন তিনি নিবেদিত ও পারদর্শী। রাজা গোপাল ধাম
প্রায় তিনি জমিদার কার্যে দিল্লি যেতেন। দিল্লি যাওয়া আসার মধ্যে তিনি অনেক শহর ঘুরিয়ে বেরিয়েছেন। ধর্মভীরু মানুষটি বড় কোনো মন্দির বা গির্জা দেখলেই তিনি পুজো দিতেন। যখনই তিনি কোথাও যেতেন, স্ত্রী ও কন্যার জন্য উপহার নিয়ে তিনি বাড়িতে ফিরতেন। এভাবে একবার রাজা গেলেন বানারস, শখ করলেন ফেরার সময় স্ত্রী আর কন্যার জন্য দুটি স্পেশাল শাড়ি কিনবেন। কিন্তু মন্দিরে গিয়ে হঠাৎ গোলকধাম, অসুস্থ হয়ে পড়লেন তিনি। স্থানীয় এক যুবক সাহায্য করল। একেবারে অচেনা যুবকের সঙ্গে তার কয়েকদিনেই সখ্যতা গড়ে উঠল। অল্প বয়সী হলেও সে ধর্মভীরু, বেশ শিক্ষিত, বিচক্ষণ ও উচ্চাকাঙ্ক্ষী। স্থানীয়রা সবাই জানতেন সে অত্যন্ত পরোপকারী। নাম বীরেশ্বর ব্যানার্জি। হলো মন্দির এলাকায়, খেলার মাঠে বা শিক্ষাঙ্গনে কি সাহিত্য সংস্কৃতি অঙ্গনে সবাই তাকে বীরু নামে এক নামে চিনত। বীরুর বাবা মা বছর তিনেক আগে কাশী গিয়ে আর ফেরেননি। অসুস্থ হয়ে পথেই মারা গেছেন। ছোট দুটি ভাইকে দেখাশোনা করছে সে। তবে বীরুর গায়ের রং একেবারে কৃষ্ণবর্ণ। তার উপর ছেলেবেলার বসন্ত হওয়ায় তার গভীর ক্ষত দেখে বোঝা যায় সারা গায়ে, মুখে। তারপরও তাকে খুব মনে ধরল রাজা গোপাল ধামের। তাদের তিন ভাইকে সাথে নিয়ে তিনি এলেন এই সেই আত্রায়ে। বিরাট জমিদার বাবুর দপ্তরে খুব দ্রুত কাজ শিখল বীরু। তার উপস্থিত বুদ্ধি ও বিচার বিশ্লেষণ ক্ষমতায় মুগ্ধ হলেন রাজা গোপাল ধাম। তবে প্রভাতী বীরুকে প্রথমবার দেখে খুব ভয় পেয়েছিল। তার উপর আস্তে আস্তে ভয় কেটে গেছে, সয়ে গেছে তাকে। শুধু তাই নয়, তার আচার ব্যবহার জ্ঞান বুদ্ধিতে বেশ মুগ্ধ হলো রাজকন্যা প্রভাতী। কিছুদিন পর ধুমধাম করে একমাত্র কন্যার বিয়ে দিলেন বাবা গোপাল ধাম বীরুর সঙ্গে। বিয়ের যৌতুক হিসাবে বীরেশ্বরপুর নামে একটি নতুন পরগনা বানিয়েছেন রাজা। তার দায়িত্ব দেন বীরেশ্বর ব্যানার্জিকে। এছাড়াও একটি বড় প্রাসাদ বানাবার জন্য বড় অঙ্কের টাকা দিলেন তিনি। বীরু আর প্রভাতী বানারস থেকে আসার পথে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদটি দেখল। তার শখ হলো সে এরকম একটি প্রাসাদ তৈরি করবেন। কিন্তু এর মধ্যে তার বউ প্রভাতী শর্ত দিল দুটি। এক নম্বর, প্রাসাদ একই রকম হতে পারবে না। দুজনে মিলে আলোচনা করে একটি হাজারদুয়ারি প্রাসাদের পরিকল্পনা করলেন তারা। সেখানেই তিনি 15 একর এলাকা পরিবেষ্টিত করে 2 একর জমির উপর জন্ম নিল বিশাল এই দুতলা রাজপ্রাসাদ। মোট 1000টি দরজা আছে, একটিও জানালা নেই। বীরেশ্বর বাবু নিজের জমিদারি দেখাশোনার পাশাপাশি ছিলেন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ধর্ম পালনের পৃষ্ঠপোষক। তার এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, সঙ্গীত বিদ্যালয়, চিত্রশালা ও মন্দির গড়েছেন। তিনি সবসময় হাতি এবং ইউরোপ থেকে প্রশিক্ষিত ঘোড়া নিয়ে এসেছিলেন। তিনি নিজের জমিদারি তদারকি করতেন হাতি এবং ঘোড়ায় চড়ে। কথিত আছে বীরেশ্বর ব্যানার্জিকে সবাই সামনাসামনি বীরুবাবু বলে সম্বোধন করলেও কুৎসিত হবার কারণে তিনি বীর কুৎসিত নামে বেশি পরিচিত ছিলেন। তবে মানুষের এই অবহেলা ও খারাপ ব্যবহারে জমিদার বাবু মোটেও ক্ষিপ্ত হতেন না। তার নাম থেকেই কালের পরিক্রমায় এই এলাকাটির নাম হয় বীরকুচ্ছা। পুরো প্রাসাদটি নির্মাণ কাজের সমাপ্ত হবার কয়েক বছর পরেই বীরুবাবু মারা যান। প্রিয়তম স্বামীর অভাব প্রভাতীবালা খুব বেশি দিন সহ্য করতে পারেনি। তাদের সংসারে ছিল
5টি ছেলে সন্তান: পরিমল, নির্মল, সুনীল, শ্যামল ও অমল। তাদের বাবার মৃত্যুর পর পরবর্তীতে প্রজন্মদের অধীনে এই জমিদারিটি পরিচালিত হতে থাকে। 1897 সালের ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের হাজারদুয়ারি জমিদার বাড়ি। মূল ভবনটির অল্প কিছু ক্ষতি হয়, বাকি অনেকগুলো অংশ একেবারে গুঁড়িয়ে যায়। নতুন করে আবার পুরো প্রাসাদটি গড়া আর সম্ভব হবে না বলে ছোট দুই ভাইয়ের বংশধরেরা চলে যায় কলকাতায়। মূল ভবন এবং দাপ্তরিক অংশটি কেবল ভালোভাবে মেরামত করা হয়েছে। 1947 সালে দেশভাগের পর বীরুর জমিদার পরিবার চলে যায় কলকাতায়। একজন নায়েবের অধীনে কর্মচারীরা রয়ে যায় এখানেই। তবে 50 দশকে জমিদার প্রথা উচ্ছেদ হয়ে যাওয়ার পর বাড়িটি সরকারের দখলে চলে যায়। স্থানীয় একটি কলেজের ছাত্রাবাস হিসাবে ব্যবহার করা হতো এই প্রাসাদটি। নিয়মিত মেরামতের অভাবে ক্রমেই বীরু প্রভাতীর স্বপ্নের রাজবাড়ি বা যোগ্যতা হারায়। সেই থেকে জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই প্রাসাদটি 2008 সালে অধিগ্রহণ করে। রক্ষণাবেক্ষণ, মেরামত ও নিরাপত্তার জন্য তারা কিছুই করেনি। তাদের একটি সাইনবোর্ডও চোখে পড়ে না। বীরুবাবুর ঘনিষ্ঠ সহচর বয়োবৃদ্ধ কালীপদ সরকার সর্বশেষ এই জমিদার বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন। কয়েক বছর আগে তিনি মারা যাওয়ায় এখন কেউ নেই স্থানীয়ভাবে দেখাশোনার। যৌবনদীপ্ত প্রাসাদটির জীর্ণতা ও ভগ্নতা এখন কেবলই কালের সাক্ষী। দামি শ্বেত পাথর, কাঁচ, লোহার গ্রিল সহ মূল্যবান আসবাবপত্র সবই চুরি হয়ে গেছে। নাম সন্তোষ কুমার সরকার। এই যে জমিদার বাড়িটা, এটা কোথায় অবস্থিত? এরা বীরকুষ্টিয়া গ্রামে। বীরকুচ্চা, এটা রাজশাহীর মধ্যে নাকি? হ্যাঁ, রাজশাহী, বাগমারা, রাজশাহী। এই সম্পর্কে আপনি কি জানেন? আমি জানি যে এরা, আমি যখন ছোট সেই সময় এরা চলে গেছে, এই বাবা মায়ের কাছ থেকে জানা, এবং জমিদারের বাড়ির পাশে আমাদের দাবদাদার জন্মস্থান জায়গা। এই জমিদারের নাম কি ছিল? এই জমিদারের নাম ছিল অবিনাশ বন্দ্যোপাধ্যায়। কত সালে ওনারা গেছে? এটা যে কত সালে গেছে এটাই ঠিক বলতে পারবো না। মানে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে তারা গেছে। তারা চলে গেছে। আচ্ছা, এটা জমিদারের এই যে এলাকাটা আছে, এটা কত বিঘার মধ্যে? এই জমিদারি অনেকটাও, মনে করেন যে বাড়ি প্লট অন্তত 25-30 বিঘার কমই না। তোমরা না? আর কোনো কি ঐতিহাসিক কোনো ঘটনা আছে নাকি এই জমিদারের? না, এমন কোনো আর ঐতিহাসিক তেমন কোনো ঘটনা নাই। আপনি কি শুনছেন, এই এলাকার লোক কি বলে? এলাকার লোক ভালোই ছিল, সবাই ভালোই বলে আর কি। এই বাড়িকে হাজারদুয়ারিও বাড়ি বলা হয়। হ্যাঁ, এটা আসলে হাজারদুয়ারির নাম, কিন্তু জানলা দরজা দিয়ে হাজারটা, এবং একটার ভিতরে দুটো করে জানলা সেট, একটা কাছের আর একটা পাল্লার। এই সংস্কার করার ব্যাপারে কি কেউ কোনো উদ্যোগ গ্রহণ করছে? না, কেউ কোনো উদ্যোগ না। বারবার কত এমপি, কত মন্ত্রী, কত ডিসির কাছে বলা হয়, তো এখনো কেউ কিচ্ছু নেয়নি। তাই? তাহলে এটা হাজারদুয়ারি বলা এলাকার মানুষ? হাজারদুয়ারি, এবং জানলা দরজা দিয়ে হাজারটা, এবং একটা করে জানলার ভিতরে দুটো করে সেট, একটা কাছের আর একটা পাল্লা। দর্শক, এই প্রাসাদের ভিতরে ছিল জলসাঘর। কলকাতা থেকে ভোলানাথ অপেরা এসে গান বাজনা করে যেত। এছাড়াও স্থানীয়ভাবে ছিল নৃত্যকন্যা, তারাও নিয়মিতভাবে এখানে নৃত্য পরিবেশন করত। এই প্রাসাদের পূর্ব দিকের দেউরির দুদিকে 6 জন করে 12 জন বরণদাস থাকতেন। দেউরির পাশে ছিল মালখানা। দর্শক, এই মুহূর্তে আমি এই প্রাসাদের সিঁড়ি বেয়ে উপরতলায় যাচ্ছি আর ভাবছি এই সিঁড়ি দিয়ে এক সময় প্রভাতীবালা আর বীরুবাবু উপরে উঠেছিল।
তাদের ভালোবাসার নিদর্শন ছিল এই সিঁড়ি। আজ এই সিঁড়ি বেয়ে আমি উপরে উঠছি আর ভাবছি কত মনে হয় সৌভাগ্য হলো আমার যে এক সময়ের সেই রাজা বা জমিদার তারই সিঁড়ি বেয়ে এখন আমি উপরে উঠছি। দর্শক, দেখতে থাকুন আমার এই ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, এই মুহূর্তে আপনারা এই জমিদার বাড়িতে আসলে দেখতে পাবেন পুরাতন ভবন, যা আমাদের জমিদার তত্ত্বের সাক্ষী। এছাড়াও চোখে পড়বে পুরনো ইটের গাঁথুনি, সুচারু কারুকাজ, খসে পড়া পলেস্তারা ও শেওলা গজানো দেওয়াল চোখে পড়বে। ভাঙ্গা দরজা জানালা নেই, দরজার সেই দামি কাঁচগুলো নেই, মেঝের সেই শ্বেত পাথরের টাইলস। বাগানটি দখল করে বিভিন্ন দোকান করা হয়েছে। যদিও স্থাপনাটি প্রত্নতাত্ত্বিক এর আওতাধীন, কিন্তু এর অনেক জায়গায় দখলমুক্ত করা সম্ভব হয়নি, কিংবা এত সুন্দর ভবনের কোনো সংস্কার হয়নি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই প্রাসাদটির ছাদের উপরে। ছাদের উপর থেকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম এবং জানাচ্ছি ইতিহাস। দর্শক, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আগামীতে আরও নতুন নতুন ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। দর্শক, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই হাজারদুয়ারি প্রাসাদের বিস্তারিত ভিডিও এবং ইতিহাস। দর্শক, এই অঞ্চলের রাজা ছিলেন গোপালধাম। তার একমাত্র সুন্দরী কন্যা প্রভাতীবালা। প্রভাতীবালার স্বামী ছিলেন বীরেশ্বর বাবু বা বীরবাবু। তার নাম অনুসারেই এই অঞ্চলে বীরকুচ্ছা একটি রেল স্টেশন, কয়েকটি স্কুল কলেজ স্থাপন করা হয়। দর্শক, সেই ইতিহাস থেকেই তিনি একজন বীরত্ব পেয়েছিলেন। দর্শক, দেখছেন সেই হাজারদুয়ারি রাজপ্রাসাদটি বা জমিদার বাড়িটি। দর্শক, আপনারা জানেন ভারতের মধ্যে একটি হাজারদুয়ারি মহল আছে, যা গোটা বিশ্বের পর্যটকদের কাছে রয়েছে একটি আকর্ষণীয় ভাব। দৈনিক হাজার হাজার পর্যটকেরা সেখানে আনাগোনা করছে, কিন্তু আমাদের দেশের এই হাজারদুয়ারি জমিদার বাড়িটি আজ অবহেলিত হয়ে পড়ে রয়েছে। এই বাড়িটি যদি সংস্কার করা হয়, নির্মাণ করা হয়, তাহলে এই বাড়িটিও গোটা বিশ্বের কাছে, পর্যটকদের কাছে পছন্দ হবে। কি নাম বললেন আপনি? আব্দুল সাত্তার, কোথা থেকে আসছেন? কোনাবাড়িয়া থেকে। তা আপনি আসে যে রাজবাড়িটা দেখলেন বা জমিদার বাড়িটা দেখলেন, আপনার কেমন লাগলো? আমার তো লাগলো, ভালোই লাগতেছে। তাই না? আরো আসছি, দেখেছি। এখানে কি আরো মানুষজন আসে? দেখতে আসে তো। তাই না? হ্যাঁ, আসে। তাহলে আপনার ভালোই লাগছে। হ্যাঁ, ইনশাল্লাহ আপনি কি ভালোই। চান এটা সংস্কার করা হোক? যদি সংস্কার করবে, সমস্যা কি? হ্যাঁ, সংস্কার করলে ভালো। তাই না? আরো মানুষজন আসবে এখানে হ্যাঁ, দেখতে। দেখবে। দর্শক, আজ দেখালাম সেই রাজশাহীর বাগমারা উপজেলার হাজারদুয়ারি জমিদার বাড়ির ভিডিও চিত্র এবং জানালাম ইতিহাস। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমার এই চ্যানেলটি
সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।